আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি দ্বিতীয় অধ্যায় নিয়ে। আর আমাদের আজকে থাকছে দ্বিতীয় অধ্যায়ে সেট অফ ফাংশন। আমরা দেখব সেট অফ ফাংশনের সাধারণ গণিতের যে সেট অফ ফাংশনের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নের আলোকে প্রথমে আমরা দেখব আমি তোমাদেরকে 7টি সংখ্যা নিয়ে আগে আলোচনা করব। প্রথম 1 নম্বরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর মধ্যে প্রথমে আসি আমরা বিজোড় সংখ্যা। আমি 7টা সংখ্যা সম্বন্ধে তোমাদেরকে আগে ধারণা নিব। তাহলে বিজোড় সংখ্যা 1, বিজোড় সংখ্যা কোনগুলো আমরা সাধারণত চিনেই থাকি 1, 3, 5, 7 কি 9, 11, 13 ইত্যাদি। হ্যাঁ, আমরা বিজোড় সংখ্যা এখানে দেখলাম বিজোড় সংখ্যা। এবার যদি আসি নাম্বার 2 কি সংখ্যা, এবার আমরা আসি তাহলে জোড় সংখ্যা। জোড় সংখ্যা কি কি 2, 4, 6, 8, 10, 12, 14 ইত্যাদি। হ্যাঁ, আমরা জোড় সংখ্যা দেখে নিলাম। এবার আসি আমরা 3 নাম্বার। আমরা যদি দেখি 3 নাম্বার হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন এই স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলা হয়? স্বাভাবিক সংখ্যাকে বলা হয় সাধারণত 1, 2, 3, 4, 5, 6 এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি। হ্যাঁ, আমরা এগুলোকে বলবো স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাকে আরেকটি নাম বলা হয়, যেটাকে আমরা বলতেছি কি স্বাভাবিক সংখ্যাকে আবার যদি দেখি তাহলে এই স্বাভাবিক সংখ্যার অপর আরেকটি নাম আছে যাকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই স্বাভাবিক সংখ্যাকে অথবা আমরা লিখলাম ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এটার আরেকটি নাম হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা যাবে। তাহলে সিরিয়ালে যদি আমরা দেখি কোনো সময় যে কোনো সংখ্যা যদি সিরিয়ালে থাকে 2, 3, 4, 5, 6 বা 3, 4, 5, 6, 7 বা 1, 2, 3, 4, 5, 6 এরকমভাবে যদি ধারাবাহিকভাবে থাকে তাহলে সেটাকে বলবো আমরা স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। নাম্বার 4 এবার আসি আমরা দেখে নিলাম। তাহলে এবার নাম্বার 3 দেখে নিলাম। এবার নাম্বার 4 এবার আমরা যেটা বলেছি সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। এখন এই মৌলিক সংখ্যা আর এগুলো যে আমরা আলোচনা করেছি সব কিছুই কিন্তু নিয়ে হচ্ছে কি বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? 8 দ্বারা প্রকাশ করি, রিয়েল নাম্বার। এখন আসি মৌলিক সংখ্যা। তাহলে এই মৌলিক সংখ্যাগুলো কি কি আমরা তাহলে এটা দেখে নিলাম। আমরা কিন্তু এটা দেখে নিলাম। এখন আসি মৌলিক সংখ্যা কোনগুলো, যে সংখ্যাগুলোকে আর বিভাজন করা যায় না তাহলে সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 2, 3, 5, 7, 11, 13 যে সংখ্যাগুলোকে বিভাজন অর্থাৎ ভাগ করা যায় না তাহলে সেগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলবো। তথাকথিত মৌলিক সংখ্যা একমাত্র 2 যা জোড়, মৌলিক সংখ্যা এবং জোড় যা 2। তাহলে 2, 3, 5, 7, 11, 13 ডট ডট ইত্যাদি আমরা যদি দেখি তাহলে ইত্যাদি আমরা এগুলোকে মৌলিক সংখ্যা বলবো, যে সংখ্যাগুলোকে আর ভাগ করা যায় না। এবার আসি নাম্বার 5। আমরা 5টি সংখ্যা সম্পর্কে আমরা বলতে চাচ্ছি, তার মধ্যে 5 নাম্বার। এখন কথা হলো যে এগুলোকে কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয় সেটা একটু পরে দেখব আমরা। 5 নাম্বারে আসি মৌলিক সংখ্যা আমরা দেখলাম 4 নাম্বারে। 5 নাম্বারে আসি গুণনীয়ক। গুণনীয়ক, এই গুণনীয়ক আরেকটা হচ্ছে নাম্বার 6 গণিতক। এখন আসি গুণনীয়ক কোনগুলো। আমরা একটি সংখ্যাকে ভাঙালে যতগুলো সংখ্যা দ্বারা বিভাজন করা যায় অর্থাৎ ভাগ করা যায়, একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলো হচ্ছে ওই সবচেয়ে বৃহত্তম সংখ্যার হচ্ছে গুণনীয়ক। যেমন আমি যদি দেখি 12, এখানে যদি আমি দেখি 12 তাহলে 12কে কি দ্বারা ভাগ করা যায়? বলে 12কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়। তাহলে অর্থাৎ 3, 4 এ 12। হ্যাঁ, তারপরে 6 এর সাথে কত? 6 এর সাথে 2, 6 2 12। আরেকটা কি 12কে 12। তাহলে এই 12কে দেখো এই 1 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 6 দ্বারা প্রত্যেকটি সংখ্যা দ্বারাই ভাগ করা যায়। এই কারণে আমরা এটাকে বলবো হচ্ছে 12 এর গুণনীয়ক। অর্থাৎ
তাহলে আমরা এখানে কি বলবো 12 এর গুণনীয়ক সমূহ বলবো। তাহলে 12 এর গুণনীয়ক সমূহের কিন্তু একটা জিনিস কি 12-র পরেও হবে না, আবার একের আগেও কোনো সংখ্যা নেই। এবার আসি গণিতক। এই গণিতকের আমরা যেটা ছোটবেলায় পড়েছি কি নামতা, এটা মনে রাখার জন্য আমরা যে কথাটি বলি গণিতকের জন্য গণিতকের সাথে কি আছে ত আছে, তাহলে এই নামতার সাথেও কিন্তু ত আছে। তাহলে এখানে মনে রাখার সুবিধাতে অনেক সময় এই দুটার মধ্যে কিন্তু একটু কি হয়ে যায় এলোমেলো হয়ে যায়, যে গুণনীয়ক কোনটা আর গুণিতক মনে হয় যেন কোনটা, এটাই মনে হয় হতে পারে গুণিতক, এরকম আমাদের কনফিউশনে পড়ে যায়। তা আমরা এটাকে মনে রাখার জন্য আমরা এটা একটা কৌশল মনে রাখতে পারি যে গুণিতকের ক্ষেত্রে কি আছে বলে ত আছে, তাহলে নামতার ক্ষেত্রেও কি আছে ত আছে। তাহলে গুণিতক আর নামতা একই জিনিস। তাহলে নামতা বলতে আমরা কি বুঝি, যেমন 5-এর ঘরের নামতা অথবা 4-এর ঘরের নামতা, তাহলে সেটা কি হবে বলে 4-এর ক্ষেত্রে যদি হয় তাহলে 4-এর পরে 8 হবে, 8-এর পরে 12 হবে, 12-এর পরে 16 হবে, 16-এর পরে কত হবে 20 হবে, 20-এর পরে কিন্তু আরও অসংখ্য হবে। তাহলে এটা আমরা মনে রাখার জন্য, তাহলে গুণিতকের অপর নামটা কি বলে, গুণিতকের অপর নাম আরেকটা কি নামতা আমরা লিখে দিলাম একই সাথে। তাহলে এখানে নামতা হলো গণিতকও হলো। আর গুণনীয়ক যে সংখ্যা দ্বারা সবগুলো অর্থাৎ 12 এখানে ছিল সর্বোচ্চ সংখ্যা, এই সর্বোচ্চ সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলোই হবে ওই 12 এর গুণনীয়ক সমূহ। তাহলে এটাও দেখে নিলাম। এরপরে আসি আমরা 7 নাম্বার 7 সর্বশেষ সংখ্যা সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে, যেটাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাটা যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, আর এখানে যেটা স্বাভাবিক সংখ্যা যেটাকে নাম্বার ন্যাচারাল নাম্বার বলা হয়, যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এখন ন্যাচারাল নাম্বার এন দ্বারা প্রকাশ করি আর পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। এখন এই জেডটা আবার কিন্তু 3টা অংশে বিভক্ত। এই জেডটা পূর্ণ সংখ্যা আবার 3 ধরনের। আমি যদি সংখ্যার আকার দাগাই তাহলে এই সংখ্যার আকার দেখো 3 ধরনের সংখ্যা পাওয়া যাবে, যেটার মাঝখানে থাকবে দেখো আমাদের 0। তারপরে এই দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো -1, -2, -3। এই দিকে যদি যাই তাহলে 1, 2, 3 ধনাত্মক সংখ্যা। তাহলে এটা 3টা অংশে বিভক্ত। যখন আমরা এদিকে যাচ্ছি তখন আমরা এটাকে বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এটাকে আমরা বলবো, এদিকে বাম দিকে গেলে তাহলে এটাকে আমরা বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর এখান থেকে এদিকে গেলে এটাকে বলবো আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর মাঝখানে যেটা থাকবে সেটাকে আমরা বলবো শূন্য। তাহলে শূন্য, আমরা তাহলে এটাকে বলবো শূন্য। আর এটা এদিকে তাহলে পূর্ণ সংখ্যা 3 ধরনের। তাহলে এদিকে যেটা থাকবে বাম দিকে সেটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, জেডের উপরে মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। এটাকে যেটা বলা হচ্ছে সেটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে 7টি সংখ্যা সম্বন্ধে কিন্তু আমরা বলছি যে 7টি সংখ্যা সম্পর্কে এখন ধারণা থাকতে হবে। তাহলে এই 7টি সংখ্যা যদি আমি ধারণা রাখতে পারি তাহলে এই অধ্যায়ের যে সেটের যে অঙ্কগুলো আছে সেই সেটের অঙ্কগুলোর জন্য আমার কোনো সমস্যা হবে না। এখন আসি, তাহলে এই 7টি সংখ্যা আমরা এখন শর্ত দেখব, শর্তগুলো কিভাবে থাকলে আমরা সেই শর্তগুলো একটু দেখে নিই। তাহলে আমরা এই 7টি সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা দেখো 1, 2, 3, 4, 5, 1, 3, 5, 7, 9, 5, 7, 9, 11, 13 বেজোরই খালি থাকবে। জোর যদি 2, 4, 6, 8 বেজোর জোরগুলো অর্থাৎ বেজোরগুলো গ্যাপ যাবে। স্বাভাবিক সংখ্যা সিরিয়ালে থাকবে, জোর বেজোর মিশেলে থাকবে। এখন কথা হলো যে 2 একমাত্র জোর এবং মৌলিক, যেটা 2-এর পরে 3, 5, 7 সবগুলো বেজোর সংখ্যা কিন্তু একটা মাত্র 2, আর বাকি যেগুলো জোর আছে সবগুলো কিন্তু ভাঙানো যায়, সেই জন্য মৌলিকের মধ্যে হবে না। এখন 24-এর গুণনীয়ক যদি বলি তাহলে 24-এর ক্ষেত্রে কিন্তু কি হবে 1, 2, 3, 4, 6, 8 এরকমভাবে কিন্তু হবে 24-এর গুণনীয়ক সমূহ। আমরা গুণনীয়কগুলো দেখে নিছি। নামতা যাকে বলা হচ্ছে গুণিতক, এটা মনে রাখার কৌশল, সেই জন্যে এখন এগুলোর আমরা একটু শর্ত দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন শর্ত যদি দেখি তাহলে একটু দেখি এক সাইড থেকে আমরা যদি দেখি তাহলে একই সাথে আমরা দেখো শর্ত কিভাবে আমরা বুঝবো সেই শর্ত সম্বন্ধে আমরা আজকে এখন একটু ধারণা নিব। শর্তটা থাকে, এই শর্ত কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হয়ে যায়। যেমন ধরো এ সেটের মধ্যে এরকম থাকতে পারে x such that x belongs to n, x belongs to n, কমা দেখো লেখা আছে কি বিজোড় সংখ্যা।
এখন এখানে লেখা আছে যে বেজোড় সংখ্যা এবং কি শর্ত দেওয়া আছে, বা এখানে 4 থাকতে পারে আর x9 থাকতে পারে। এখন আসি এই শর্ত থেকে, তাহলে এ সেটের মধ্যে আমি কোন সংখ্যাগুলো লিখতে পারবো। তাহলে এ সেটের ভেতরে এটা আছে আমাদের, এটাকে বলা হচ্ছে সেট প্রকাশ। সেটের দুইটা পদ্ধতি আছে, সেট গঠনের পদ্ধতি দুইটা। তাহলে অনেক সময় এমসিকিউ প্রশ্ন আছে সেট প্রকাশের পদ্ধতি কয়টি, কি সেট প্রকাশের পদ্ধতি কতটি বা কয়টি, কতটি। তাহলে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে কয়টি, বলে সেট প্রকাশের সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি। একটা হচ্ছে নাম্বার 1 তালিকা পদ্ধতি, 2 হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে এই সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা, তার মধ্যে আমি যেটা লিখেছি সেটাকে বলা হচ্ছে সেট গঠন পদ্ধতি। অর্থাৎ দেখো আর তালিকাটা কি হবে, শুধু ওই সেটের মধ্যে সংখ্যাগুলো থাকবে। তাহলে সেট প্রকাশের পদ্ধতি দুইটি, আর সেটের এটাকে বলা হচ্ছে আমাদের যেটা সেট গঠন পদ্ধতি। আর এটাকে আমরা যেটা লিখব তালিকা পদ্ধতি কেবল এরকম যদি লেখা থাকে তাহলে সেটা হবে তালিকা পদ্ধতি। যেমন 6, 8, 10, 12, 14, এটা যদি কিছু সংখ্যা লেখা তাহলে এটাকে আমরা বলবো তালিকা পদ্ধতি। আর x belongs to x such that x belongs to n, x such that x belongs to n, তারপর বেজোড় সংখ্যা এরকম যদি দেওয়া থাকে তাহলে এটাকে বলবো আমরা কি সেট গঠন পদ্ধতি। আর তালিকা মানে একটা সেটের ভেতরে যে কিছু সংখ্যা লেখা থাকবে সেটাকে আমরা বলবো সেটের তালিকা পদ্ধতি। এখন আসি, এখন এ সেটকে যদি আমার তালিকাতে লিখতে বলে তাহলে আমি কোন সংখ্যাগুলো লিখব। এখন এখানে দেখো, এখন আমাদের এর ভেতরে দেখো আমি এখন এর ভেতরে যে সংখ্যাগুলো লিখবো সেটা একটু বুঝে দিচ্ছি তোমাদেরকে। এই এক্স এর মানগুলোই হবে এর ভেতরে, ভালো করে বুঝো কিন্তু। এই এক্স এর মানগুলো যে সংখ্যাগুলো আছে এখানে ভেতরে যে সংখ্যাগুলো আছে সেগুলোই হবে এর ভেতরে। তাহলে আমি একটু যদি দেখি তাহলে একটু দেখো, এখানে 4, তাহলে ভেতরে কি কি আছে, 9 হচ্ছে শেষে, তাহলে শুরুটা এখানে 4 আর ভেতরে, তাহলে বাইরে যদি 4 থাকে তাহলে আমি যদি একটা সংখ্যা লিখি, দেখো 4-এর পরে কি সংখ্যা হয়, 5, 6, 7, 8, কত 9, এখান থেকে 4 থেকে আমি 9 পর্যন্ত লিখলাম। এখন বলা হচ্ছে দেখো এখন ভেতরে কোনগুলো আছে, 4 যদি বাইরে থাকে আর শেষে যদি 9 থাকে তাহলে ভেতরে কোনগুলো আছে, আমার মনে হয় বুঝতে আর বাকি থাকে না। তাহলে এখানে 5 থেকে 8 পর্যন্ত ভেতরে আছে, তাহলে এর ভেতরে আমরা কি লিখতে পারবো, 5, 6, 7, 8 পর্যন্ত কিন্তু আমি লিখতে পারবো। কেননা এখানে দেখো লেস দেন আছে, শুধু লেস দেন আছে, তাহলে লেস দেন থাকার কারণে এখানেও লেস দেন থাকার কারণে শুধু ভেতরে যেগুলো হবে, অর্থাৎ 4কে এর ভেতরে লেখা যাবে না, এক্সের ভেতরে 4 আসবে না, 9ও আসবে না। তবে একটি কথা থাকে, এখানে কিন্তু গ্রেটার দেন বলতে আমাদের এখানে তার কাটা দিয়ে রাখছে মনে করো, তাহলে তার কাটার ভেতরে কেউ এই 9ও আসতে পারবে না, 4ও কিন্তু ভেতরে যেতে পারবে না। তার মানে আমরা বুঝতে পারছি 4-এর পরে থেকে যে সংখ্যাগুলো অর্থাৎ 9-এর আগ পর্যন্ত এই সংখ্যাগুলো এর ভেতরে লেখা যাবে। এখন কথা থাকে যদি এখানে যদি একটা রাস্তা দিয়ে দেয় যাওয়ার জন্যে, তাহলে এখানে কি বোঝানো হচ্ছে, তাহলে এর ভেতরে আমরা কোন সংখ্যাগুলো লিখব। দেখো এই ক্ষেত্রে আমাদের এই 4টা এক্সের কাছে যেতে পারবে, তার মানে কি 4ও লেখা যাবে এবার, কারণ এখানে রাস্তা আছে। দেখো এখানে কি আছে, রাস্তা আছে 4, তার মানে ভিতরে 4 চলে যাবে। তাহলে এখানে কিন্তু 9টা আসতে পারবে না এর ভেতরে, এক্সের মানগুলো কিন্তু আমরা এর ভেতরে লিখবো। তাহলে এখানে কিন্তু আমরা কি লিখতে পারবো, 4 লিখতে পারবো, 5 লিখতে পারবো, 6 লিখতে পারবো, 7 লিখতে পারবো, 8 লিখতে পারবো, 9টা এর ভেতরে লেখা যাবে না। এক্সের মান কিন্তু আমাদের 9 লেখা যাবে না। তবে এটা একটা গেল, এটা প্রথমের ক্ষেত্রে যখন কি ছিল, তাহলে এটার প্রথম ক্ষেত্রে এটা অ্যান্সার 1 নম্বরের জন্য। 2 নম্বরে যদি তাহলে কি থাকে, লেস দেন ইকুয়াল এক্স থাকে, লেস দেন 9 থাকে, তাহলে এটা দ্বিতীয়র জন্যে এটা 1, এটা যদি এখন আমরা 2 ধরি তাহলে এটা 2। এবার যদি দেখো 3 নাম্বার, এবার যদি 4, এবার তাহলে কি ঘটনা ঘটবে, এবার 3 নম্বরের জন্য অ্যান্সার এর ভেতরে কি লেখা যাবে। দেখো আমরা শর্ততে কিন্তু বুঝে নিব, এই শর্ত দিয়ে কিন্তু সবগুলো অঙ্কই তোমার কিন্তু বুঝতে হবে একটা শর্ত দিয়ে। দেখো এবার 4 কিন্তু আমাদের ভেতরে মানগুলো লিখবো, এক্সের কাছে যারা থাকবে তাদেরকে লিখবো। তাহলে কি 4 কি ভেতরে লেখা যাবে, বলে না, 4-এর কাছে কিন্তু 4 যাওয়ার মতো রাস্তা নাই, তাহলে 4কে লিখতে পারছি না আমরা। তাহলে কত লিখবো, 4-এর পর থেকে আমরা সংখ্যাগুলো ভেতরে কি কি আছে, বলে 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, এবার 9টাও ভেতরে চলে যাচ্ছে, কারণ এখানে সমান আরেকটি টান থাকার কারণ 9টা পর্যন্ত লিখতে পারবো। তাহলে
5 6 7 8 9, আমরা 9 পর্যন্ত লিখতে পারবো। এবার আসি নাম্বার 4, 4টা পর্যন্ত এখানে শর্ত হবে। এবার নাম্বার 4 দেখো 4 < x < 9। এবার দেখো 4 এর ভেতরে ঢুকে গেছে, 9 এর ভেতরে চলে যাচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারবো? এই সেটের মানকে আমরা লিখতে পারবো 4 5 6 7 8 9, এটার উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু উত্তরগুলো দেখে নিলাম শর্ত অনুযায়ী। এই 4 ধরনের কিন্তু শর্ত তোমার পরীক্ষা বা প্রশ্নে কিন্তু থাকে। তবে সবচাইতে অ্যাপ্রোপ্রিয়েট যেটা সবচাইতে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে 1 নাম্বার। আমাদের জন্য 1 নাম্বারটা বেশি ব্যবহার হয়ে থাকে। এখন এটা দেখে কিন্তু আমাদের কাজগুলো করতে হবে। তাহলে এখন আসি আমরা, এখন দেখো আমি কিছু সংখ্যা লিখেছি। আজকে আমরা এই ধরনের ইয়া নিয়ে আলোচনা করব। শুধু দেখো আমরা এই সেটের ভিতরে কিছু সংখ্যা লিখব, তাহলে সংখ্যাগুলো দেখে কিন্তু আমার বুঝতে হবে। দেখো আমি লিখছি 5 7 11 13 17 19। অনেকে কিন্তু উত্তর, কিন্তু আমি এটাকে এবার বি সেট দিয়ে দিলাম। বি সেটের মধ্যে কিছু সংখ্যা লিখলাম, দেখে কিন্তু আমাদের বুঝতে হবে যে এই সংখ্যাগুলো কি। এখন আসি, আমাদের 6টা সংখ্যা সম্বন্ধে কিন্তু আমাদের ধারণা রাখতে বলছি। প্রথমে আমরা বলছি বিজোড় হবে কি না, জোড় হবে কি না, স্বাভাবিক হবে কি না, মৌলিক হবে কি না, গুণনীয় হবে কি না, গণিতক হবে কি না, পূর্ণ সংখ্যা হবে কি না। এই 7টা সংখ্যার কোনটার মধ্যে পড়ে এই সংখ্যাগুলো যদি দেখি, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 5 পরে কিন্তু আছে 7, তার মানে 6 নাই, তার মানে বিজোড়ে পড়তে পারে। কিন্তু 7-এর পরে আবার কত নাই? 9 থাকলে, বিজোড় যদি হতো তাহলে 7-এর পরে 9 থাকতো, তাহলে 9 নাই, তার মানে বিজোড় আর হচ্ছে না। তাহলে বিজোড় না হলে সেটা মৌলিক হবে ইনশাল্লাহ। তাহলে আমরা কি বলবো? এটা কি বিজোড় যদি হয়, বিজোড় যদি না হয় তাহলে সেটা অবশ্যই মৌলিক হবে। তাহলে মৌলিক, তাহলে এটা আমরা মৌলিক পাচ্ছি। 11 পরে 13, 13কেও ভাঙানো যায় না, 17কেও ভাঙানো যায় না, 19কেও ভাঙানো যায় না। তাহলে এটা কি হবে? তাহলে এটা মৌলিক হবে। তাহলে আমরা কি লিখব এখন? তাহলে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে নিচে লেখা হলো। তাহলে বি সেটকে নিচে সেট গঠন পদ্ধতিতে লেখা হলো। এভাবে আমাদের তাহলে সেট গঠন পদ্ধতিতে এখন আমার লিখতে হবে। তাহলে বি কি লিখবো? দেখো তো, সেকেন্ড ব্র্যাকেট x such that x belongs to n, কমা, এটা কি ধরনের সংখ্যা বলে? মৌলিক। আমরা লিখেছি কি? মৌলিক সংখ্যা। এবং এখন এখানে আমার শর্তটা লিখতে হবে কি বলে? এবং এখন দেখো এখানে আমাদের ভেতরে x, বাইরে একটা টান থাকবে বাইরে, তাহলে আমাদের এক্সটা থাকবে মাঝখানে। এখন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো এই এক্সের মানগুলো সবগুলো, এই মানগুলো হচ্ছে এক্সের। তাহলে এই মানগুলো যদি ভেতরে অবস্থান করে, এখন তোমরাই বলো তো, ভেতরে যদি এর ভেতরে যদি কত থাকে, এখানে যদি 5 থেকে যদি কত থাকে 19 পর্যন্ত হয়, তাহলে এর ভেতরে যদি 5 থেকে অবস্থান করে 19 পর্যন্ত, তাহলে বাইরে তো আর 5 থাকবে না। 5-এর আগে কি আছে? 5-এর আগে যদি আমরা মৌলিক সংখ্যা বিবেচনা করি, তাহলে আমাদের 5-এর আগে কত আছে? 3 আছে। কিন্তু 5-এর আগে কত আছে? 3 আছে। আর 19-এর পরে কত আছে? 19-এর পরে যায় যদি লিখি, তাহলে এখানে 23 লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু তাহলে ভেতরে দেখো 3-এর চাইতে বড় আর 23-এর চাইতে ছোট সংখ্যাগুলোই কিন্তু এখানে দেখো 3-এর চাইতে বড় কি? 5। তাহলে আমরা কিন্তু এখানে ভেতরে অবস্থান করেছে 5 7 11 13 17 19, তাহলে ভেতরে অবস্থান করেছে। তাহলে এইভাবে আমরা লিখতে পারবো। তবে আরেকটি কথা, কেউ যদি এটা লেখে তাও কিন্তু হবে, দেখো অর, অথবা কেউ যদি 5 লেখে তখন তাকে নিচে এই ডাবল টান দিতে হবে। তারপরে এখানে কত আছে? 19ও লিখতে পারবে যদি এরকমভাবে ডাবল টান দেয়। তাহলে প্রশ্নে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যায় যদি লিখতে চায়, তাহলে যে এখানে 5 আছে আর এখানে ডান সাইডে কত আছে? 19 আছে। তাহলে এই 5 এবং 19 যদি লিখতে হয়, তাহলে লেস দেন ইকুয়াল দিতে হবে। 5ও লিখতে পারবে, শেষে 19ও লেস দেন দিলে লিখতে পারবে। আর যদি সিঙ্গেল টান দিয়ে লেখে, তাহলে এইভাবে লিখতে হবে। তবে এটা সবচাইতে ভালো লেখার উপায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে একটু কি আমরা এই দেখে নিলাম, অর্থাৎ যে শর্তগুলো কিভাবে লিখতে হয়। তাহলে শর্ত লেখাটা আমরা দেখলাম। আজকে আমরা এই শর্ত শুধু আলোচনা করলাম।
এর পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তবে একটি কথা বলি, যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার দিব। আর কোনো জায়গায় যদি কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে সেই কমেন্টগুলো দেখে তোমাদেরকে সেই প্রশ্নগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।